আজকের রাজাকার সম্রাট আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যায়, আর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয় সেই প্রজ্ঞাপন জারি হয়। এই হচ্ছে আজকের বাংলাদেশ। ইটস এ বানানা রিপাবলিক। এটা একটা কমপ্লিট ব্যর্থ রাষ্ট্র, কমপ্লিট। একটা সময় আমি ভারতের বিভিন্ন পত্র পত্রিকাতে লিখতে দেখেছি, চাইনিজ পত্র পত্রিকা টাইমস, বুমিং বাংলাদেশ, এমার্জিং বাংলাদেশ, বাংলাদেশ ইজ গোয়িং টু দি হাইয়েস্ট লেভেল। তার অর্থনীতি, তার কালচার, তার দেশ, তার এই যে একটা 15 বছরের যে একটা বুমিং রাষ্ট্র, এক ধাক্কাতে পাকিস্তানের পদতলে চলে এসে ঠিক পাকিস্তানের মতো থালা ধরবে। আপনি জানেন যে পাকিস্তানের লোকেরা সৌদি আরবে যায় ভিক্ষা করার জন্য, তারা ফকির, তারা পকেট মারে, চুরি করে। কোন এই রাষ্ট্রটাকে দেখেন, পাকিস্তানকে, সকালবেলায় উঠে বোম ফুটে, ঘুমাতে যাওয়ার পরে সময় বোম ফুটে। তারা হচ্ছে সবাই চোর, 3 বছরের বেশি তাদের একটা গণতান্ত্রিক সরকার টেকে না, চুরি ছেচরামি, খাওয়ার টাকা পায় না, নিউক্লিয়ার বোমা নিয়ে বসে আছে। পাকিস্তানি কিন্তু বলছে যে আমরা ভাই ভাই একটাই নেশন, মানে বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করছে, আবার বলছে আমরা একটা নেশন। মানে সেই তো পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ারই ছক চলছে। ওদের একটা প্রবাদ আছে, দেয়ার গোজ এ ম্যাক্সিম, ডু ইউ নো অ্যাবাউট দিস, যে চোরে চোরে মাসতুতো ভাই। শুনেছেন এই কথাটা কখনো? তো ওই সে যেমন চোর বদমাইশ, সে যেমন তার ইতিহাসকে বারবার মুছে ফেলতে চেয়েছে, ঠিক একই। আমরা তো ইলেকশনে জিতেছিলাম 1970-তে, আমাদেরকে তো ইলেকশনটাই তারা মুছে দিয়েছিল। মুক্তিযুদ্ধ তো তার পরপরই হয়। তো এন্ড অফ দ্য ডেতে ওই পাকিস্তানিরাই আজকে এই দেশকে কন্ট্রোল করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কোটি 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 বাংলাদেশিরা জাস্ট তারা আছে হলো গিয়া পেঁয়াজের দাম নিয়ে, মরিচের দাম নিয়ে, তারা আছে হলো গিয়ে আপনার শাকের, পালং শাকের দাম নিয়ে বা চালের দাম নিয়ে। যেই রাষ্ট্রের পাছা পিটিয়ে লাল করে দেওয়ার পর, তার জামা কাপড় খুলে দেওয়ার পরে সে মনে করে, আমি আপনাকে একটা জোকস বলি, এক চোরকে ভরা মজলিসে পেটানো হলো, তার প্যান্ট খুলে দেওয়া হলো, তাকে কানে ধরানো হলো, তার মাথার চুল চেয়েছে তাকে ঘোল ঢেলে দেওয়া হলো। বাসায় ফিরে তার বউকে বলছে, হ্যাঁ আমার যে মাথা ছিলে ফেলা হলো, আমাকে যে প্যান্ট খুলে দেওয়া হলো, জুতো খুলে দেওয়া হলো, আমাকে যে কানে ধরানো হলো, কিন্তু বউ আমাকে কিন্তু অপমান করতে পারেনি, এইটা আমি কিন্তু খুবই ভালোভাবে সেখানে প্রোটেক্ট করেছি। তো এই রাষ্ট্রের প্যান্ট খুলে দেওয়া হচ্ছে, এই রাষ্ট্রকে ন্যাংটা করে একে পেটানো হচ্ছে প্রতিদিন। আর ভেতো বাঙালিরা সেখানে 3 বেলা ভাত খাবে, আর 1 কেজি সরিষার তেল তার নাভির মধ্যে আর নাকের মধ্যে দিয়ে 9টা 5টা অফিস করে এই ব্লাডি মধ্যবিত্ত, যেটা বলি যে এই মধ্যবিত্তরাই হচ্ছে চূড়ান্ত শয়তান। এরা হচ্ছে 1 নম্বরের শয়তান। সারাক্ষণ খালি মরিচের দামের কথা চিন্তা করে, সারাক্ষণ খালি চালের দাম আর মুরগির দাম। ইচ্ছা করে বাজার থেকে সবগুলো মুরগি কিনে মধ্যবিত্তের মুখের মধ্যে যদি পুরে দেওয়া যেত। তাদের কাছে মুক্তিযুদ্ধ কিচ্ছু না, তাদের কাছে রাষ্ট্র, তাদের কাছে শিক্ষা, তাদের কাছে এই জীবন যাপন কিচ্ছু না, শুধু মরিচ। আমার ইচ্ছা হয় প্রত্যেকটা বাঙালির মুখে 5 কেজি মরিচ যদি পেশে ঢুকিয়ে দিয়ে দেওয়া হতো, করা মরিচ খা বসে বসে। এই হচ্ছে বাংলাদেশ। আপনি আমার কথা শুনতে আপনার কেমন লাগছে আমি জানি না। It's all coming from my heart. I am tearing apart. It's all gone. All hope is gone. এই রাষ্ট্র, এই বাংলাদেশ শেষ। কিন্তু বাংলাদেশিরা কি অন্ধ? মানে যেভাবে মোহাম্মদ ইউনূস নাচাচ্ছেন তার ইশারায় বাংলাদেশিরা সেইভাবেই চলছেন, মানে কতটা বেইমানি তারা করছেন। তারা কি অন্ধ? তারা তো সেটা অন্ধ নন। এটা আমি আপনাকে কি বললাম? এই রাষ্ট্রে এগুলো হয়েছে, একটা বড় হাই তুলবে, হাই তুলে তার প্রথমে সে চেক করবে মরিচের দাম কত। রিক্সাওয়ালা যদি কোনো জায়গাতে 50 টাকা চায়, তার সাথে 1 ঘন্টা ধরে মুলামুলি করবে হচ্ছে ওইটাকে 50 টাকাকে 10 টাকাতে নামিয়ে আনার। এটা নিয়ে এসে সারাক্ষণ চায়ের উপরে থাকবে, কোনো কাজ করবে না, একজন খালি চাকরি করবে, 10 জন বসে বসে খাবে। এই হচ্ছে বাংলাদেশি জাতি। এই জাতির কোনো চিন্তা নাই তার মুক্তিযুদ্ধের কি হলো, কারণ সে এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করে না। সে চায় তার পাছা থেকে চাবুক মারো। এই আজীবন সে চাবুক খেতে চায়। হুমায়ুন আজাদ বারবার লিখে গিয়েছিল যে বাঙালি অন্যের অধীনে থাকতে খুব পছন্দ করে, অন্যের অধীনে থাকা, অন্যের কাছে মার খাওয়া। সে যখনই তার মরিচের দামটা বেড়ে যায়, যখনই তার চালের দাম বেড়ে যায়, তখন তার একটু টনক পড়ে।
তার রাষ্ট্র কোথায় গেল, তার রাষ্ট্রের আদর্শ, তার রাষ্ট্রের পলিসি, তার রাষ্ট্রের হেলথ পলিসি কি, তার রাষ্ট্রের ফরেন পলিসি কি, তার রাষ্ট্রের এডুকেশন পলিসি কি, নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া। সে এটা নিয়ে চিন্তাও করে না। এইখান থেকে আপনার কাছে আমি একটা জিনিস একটুখানি জানবো যে এই মুহূর্তে যদি আমরা মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর কি কি করেছেন যদি আমি জানতে চাই, আমরা কি কি দেখলাম যে সেখান থেকে বাণিজ্য সরে গিয়েছে, যে মানুষটা টোটো চালিয়ে তার ওই কষ্ট করে তার দিন কাটাচ্ছেন, লোন নিয়ে হয়তো টোটোটা কিনেছেন, একদম বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হচ্ছে, অর্থনীতির মানে একদম যে গোড়া তাতে গিয়ে কুঠারাঘাত করা হচ্ছে, মুজিবকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, উন্নয়ন বলে তো কোনো কিছু নেই। তার মানে তার ঠিক চিন্তাটা কি? তিনি তো মানে পারলে বাংলাদেশকে পাকিস্তানের পায়ের তলায় গিয়ে রেখে দেন, এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। আমি আপনাকে তখনও বলেছি যে কোশ্চেনে আমার কিছু আপত্তি আছে। করছেন না, সে করেছে, করে ফেলেছে অলরেডি। আপনাকে চিন্তা করতে হবে যে 5ই অগাস্টের এই জঙ্গি হামলার পরে, এই টোকাইদের হামলার পর এই রাষ্ট্রটা কিভাবে গেছে। এই রাষ্ট্রের কিন্তু কোনো ফরেন পলিসি নিয়ে তার কোনো চিন্তা ছিল না। এই রাষ্ট্রটা চিন্তা করেছে সে কিভাবে ভারতের 7 সিস্টার্স দখল করার জন্য সে কেয়ারটেকার হিসেবে কাজ করবে। ওর স্বপ্নই হয়েছে ও জীবন একটা কেয়ারটেকার হবে। আমি যদি একটা ভারতীয়কে জিজ্ঞেস করি যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি, সে বলবে আমি গুগলের চিফ হতে চাই, আমি অমুক হতে চাই, তমুক হতে চাই। তো বাংলাদেশ রাষ্ট্রের চিন্তা হচ্ছে সে 7 সিস্টার দখল করতে চায়। তার জীবন হচ্ছে ফেসবুকের মধ্যে ভারতকে একটা ঘাড়ি দেওয়ার স্বপ্ন। এরকম একটা রাষ্ট্রে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিবে না, বা সে আপনার এরকম একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তার ঢাল নাই, তলোয়ার নাই, সে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, সে আমেরিকাকে সে করিডোর দেবে। তার বাণিজ্য, তার মূল আপনার জিডিপি 3% না 2% নেমে এসেছে। 28 লক্ষ লোক চাকুরি হারিয়েছে। এতদিন ধরে আমাদেরকে বলা হতো কি 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকুরি করে। বারবার সেটা জানতে চাওয়া হয়েছে আসিফের কাছে। এখন যে কথিত এই লিগাল সরকারের আইন উপদেষ্টা, সে এটার উত্তর দিতে পারে না, প্রোপাগান্ডা ছড়িয়েছে। এখন দেখেন, মানে কার্মা ইজ এ বিচ, বলে না যে কার্মা ইজ এ বিচ। এত বছর ধরে কি বললো 26 লক্ষ ভারতীয় নাকি চাকরি করে, এখন আমরা জানতে পারছি 28 লক্ষ বাংলাদেশের নেই। চিন্তা করেন, আমার কথা না, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এইটার কথা দিয়েছে। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট র‍্যাপ আপটা যেটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি বন্ধ করে দিল। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে বঙ্গবন্ধু তো বাংলাদেশ, আপনাকে যদি এখন বলে যে মানে যিনি নিজেই বাংলাদেশ, তাকে সরিয়ে দেওয়া। আমি আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন ইংরেজিতে একটা শব্দ আছে, দুটো শব্দ আছে, যেটাকে বলা হচ্ছে টিয়ারিং অ্যাপার্ট, অর্থাৎ বুকের ভেতরে রক্তক্ষরণ হওয়া বা ছিঁড়ে যাওয়া। আমার গত 1 বছর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যেমন বঙ্গবন্ধুর বাড়িকে তারা ধ্বংস করে দিয়েছে। এমন একটা ফেসের মতো চলছে যে কিছুদিন পর পর এই রক্তক্ষরণ এবং এই রক্তক্ষরণ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে বা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে তাদের জন্য না, বরঞ্চ মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন, স্বাধীনতার পক্ষের যারা ছিলেন, তাদের প্রত্যেকের উপরেই এক ধরনের আঘাত। আপনি প্রোগ্রামটা শুরু করেছেন যে শব্দ দিয়ে, সেই শব্দটাকে আপনি বলছেন বেঈমান। আমি ঠিক জানি না যে বেঈমান কি ফার্সি শব্দ নাকি সংস্কৃত, আমার আসলে জানা নেই, এই ব্যাপারে দক্ষতা নেই। কিন্তু আরো দুটো সমার্থক শব্দ আমি জানি, একটি হচ্ছে অকৃতজ্ঞ বা আরেকটি বলে কৃতঘ্ন, আরেকটি হচ্ছে আপনার আনগ্রেটফুল ইংরেজিতে যেটাকে বলে। আমি এই আস্তাক বাংলাতে এসে আজ থেকে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই খুব সম্ভবত হবে, আমি বাংলাদেশিদের বেঈমান বলেছিলাম এবং খুবই কনফিডেন্টলি আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি, ইনক্লুডিং মি, এমনকি শুধুমাত্র এমন না যে আমি বাংলাদেশিদেরকে বলে নিজে মুক্ত হতে চাইছি, আমি নিজেও তা। আমি নিজেকেও মনে করি এই পঙ্কিলতাতে ভরা আমি এক দেশের নাগরিক। কেন জানেন? কারণ আমি ফেব্রুয়ারি মাসে যখন বলছিলাম, যেই সময় আমি যখন আপনাদেরই আরেকজন হোস্ট ইন্দিরাজির সাথে যখন প্রোগ্রাম করছিলাম, তখনও 32 ঠক ঠক করে আপনার শাবল দিয়ে গাইতি দিয়ে তারা ভাঙছিল।
সেই শব্দ মৃদু মৃদু করে আমার আমার মোবাইল থেকে ভেসে আসছিল। ঠিক সেই রকম একটা আবেগ এবং অনুভূতির স্থান থেকে আমি বলেছিলাম, এই বাংলাদেশ পুরো রাষ্ট্রটা অকৃতজ্ঞ। যেই মানুষটির তার 55 ইয়ার্স ওল্ড, 55 বছর বয়সে তাকে সপরিবারে খুন করা হয়, যে মানুষটা প্রায় 18.5 বছর ভুল না করে থাকলে জেলে ছিলেন, তার এই 55 বছর বয়স, শুধুমাত্র রাষ্ট্রের জন্য। খালি এইভাবে যদি আমরা ভাবি, তিনি জন্মেছিলেন 1920 সালে। রাজনীতি শুরু করবার পর সেই ক্লাস 6-7 থেকে তিনি যে সরোয়ার দিয়ে এসেছিলেন টুঙ্গিপাড়াতে, তিনি যে প্রতিবাদ করেছিলেন, তার স্কুলের চালা দিয়ে পানি পড়ে, সেই যে তার দেশ নিয়ে ভাবনা শুরু, মৃত্যু অবধি তিনি সেটা মেনটেন করেছিলেন। এরকম একজন মানুষকে এই বাংলাদেশেরই সন্তান মেরেছে। সেটা পাকিস্তান থেকে আসেনি, ভারত থেকে আসেনি, আমেরিকা থেকে আসেনি। হ্যাঁ হ্যাঁ, যে পাকিস্তানিদের ষড়যন্ত্র ছিল, তাদের আইএসআই যোগাযোগ ছিল, আমেরিকা সিআইএ করেছে, কিন্তু যার হাত দিয়ে খুন হতে হয়েছে তারা বাংলাদেশি ছিল। সুতরাং এই জাতির সন্তানরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে 1975 সালে। ফলে এই যে আপনার 50 বছর পরে এসে আজকে আমরা কি শুনছি, তার একটা বাড়ি ছিল, সেটাকে ঐতিহাসিক বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা, 6 দফা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত ইতিহাস যেখান থেকে উচ্চারিত হয়েছে, সেটিকে মুছে দিয়েও ক্ষান্ত হয়নি। আমরা বিভিন্ন জায়গায় তার যে মোরালগুলো ছিল সেগুলো ভাঙার ছবিও দেখেছি। সেগুলো তো ভেঙেছেই, মানে সেগুলো তো ভেঙেছে একটা, তো এগুলো তো ভেঙেছেই। এখন শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাই নন, শুধু বঙ্গবন্ধু একা নন, তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, অর্থাৎ আমাদের যে ফোর ফাদার্সরা, অর্থাৎ বঙ্গবন্ধু যদি এককভাবে বাংলাদেশ হয়, তার যদি সুউচ্চ পাহাড়গুলো থাকে ওই দেশে এবং পিলার গুলো থাকে ওই দেশটা, তো ওই 4 জন তো আছেই। সেই সময় আপনার স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, সেই সময় আপনার গায়ক গায়িকারা ছিল যারা আকাশবাণীতে গান গাইতেন, নানান ধরনের জাগরণের গান, গণস্লোগান, গণগান, গণসঙ্গীত, যেগুলো মুক্তিযোদ্ধাদেরকে নানান ভাবে অনুপ্রাণিত করেছে, যেগুলো আমরা দেখেছি ইতিহাসের পাতাতে। তো সেটা মুছে দিল কালকে একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে। ইউনূস একটা ইলিগাল সরকার, কিছু টোকাই জঙ্গি, হিজবুত তাহরির এবং এদেরকে নিয়ে সেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে মার্কিন সাহায্যে। জর্জ সরোস, ডিপ স্টেট, এদের মাধ্যমে করেছে। এখানে অপারেটিং আর্মি হিসেবে কাজ করেছে আইএসআই। এই যে পাকিস্তানের একটা দীর্ঘ দিনের খায়েশ, এই যে জামাতি ইসলাম, যারা এই যুদ্ধপরাধীদের একটা দীর্ঘ দিনের খায়েশ, যে বঙ্গবন্ধুকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, তার অবদান থেকে শুরু করে, মানে আমি বঙ্গবন্ধুকে, কয়দিন পরে যেটা হবে যে যারা বঙ্গবন্ধুকে কল্পনা করবে সেটার উপর ট্যাক্স বসানো হবে, বা সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে এই যে পাকিস্তানের একটা সুপ্ত ইচ্ছে যে বঙ্গবন্ধুকে এই পুরো ইতিহাস থেকে সরিয়ে দেওয়া, মানে মোহাম্মদ ইউনূস কি পুরোপুরি তাদের হাতের পুতুলি হয়ে গিয়েছেন নাকি? আমরা দেখছি টাকা থেকে মুজিবের ছবি সরিয়ে দেওয়া, এবার তাকে মুক্তিযোদ্ধা নন এই খেতাবটাও সরিয়ে দেওয়া, তো পুরোটাই তো আইএসআই এর হাতের পুতুল হিসেবে মোহাম্মদ ইউনূস একেবারে নাচছেন। আপনার প্রশ্নে একটু ভুল আছে। প্রশ্নের ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি, কিন্তু প্রশ্নের ভুলটা ধরাচ্ছি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলে নেই। আপনার ভারত যখন স্বাধীন হলো, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেলাম, সেই সময়টাতে পরবর্তী সময় ফরওয়ার্ড ব্লকের নেতা, প্রাক্তন কংগ্রেস নেতা, আমরা যাকে মহান নেতা বলি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, তাকে ওয়ার ক্রিমিনাল ঘোষণা করা হয়েছিল। ঐতিহাসিক গ্রেট ফোর্ট ট্রায়ালের কথা আমরা শুনেছি। আইএনএ কে বলা হতো যে তারা হচ্ছে যুদ্ধপরাধী। আজকে যদি আপনি ভারতকে দেখেন, ভারতের অলিতে গলিতে নেতাজি, কলকাতাতে আপনার নেতাজির নামে এয়ারপোর্ট থেকে শুরু করে নেতাজির চর্চা থেমে থাকেনি। আমি সুদূর চেন্নাইতে গেছি, দিল্লিতে গেছি, দিল্লি গেইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস। এই যে এত চেষ্টার পরে গ্রেট মানুষদেরকে এই যে মুছে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা ইতিহাসের পাতায় 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 দেখেছি। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া ওই মীর জাফরদেরই আরেকটা ইতিহাস। আপনি আমাকে যে প্রশ্নের ভুলটা, যেটা আমি আপনাকে ধরতে চাচ্ছি খুবই বিনীত ভাবে, যে ইউনূস কি আইএসআই এর হাতের পুতুল, আমার মনে হয় প্রশ্নটা এমন হওয়া উচিত যে ইউনূস তো একটা পুতুল,
এই পুতুল কি ভুলভাবে অপারেট করছে না ঠিকভাবে অপারেট হচ্ছে? আমার কাছে মনে হয় প্রশ্ন আসলে এমন। ও তো পুতুল, ও তো কেয়ার টেকার। আমরা যেমন বড় বড় বিল্ডিং গুলোতে কেয়ার টেকার দেখি না, নিচে বসে থাকে, ও হচ্ছে বাংলাদেশকে ওকে মার্কিনীরা আর পাকিস্তানিরা কেয়ার টেকার হিসেবে পাঠিয়েছে। ও আপনার তাদেরকে করিডোর দেবে, তাদেরকে ভারতের সাথে একটা প্রক্সি ওয়াল লাগাবে, তারা সেভেন সিস্টার দখল করবার খায়েশ চিন্তা করবে, বিদ্রোহীদেরকে তারা অস্ত্র পাঠাবে। এটার জন্যই তো 5ই অগস্ট ঘটেছে। ফলে যেসব দর্শকরা বুঝতে পারছেন না, যারা দেখছেন, তাদের জ্ঞাতার্থে মনে একটু বলে নেওয়া ভালো যে এই যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে পরে বঙ্গবন্ধুর ভূমিকা, আমাদের জাতীয় চার নেতা, আমাদের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মুক্তি সংগ্রামে, গতকালকে এই অবৈধ ইউনূস সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে যে এই বঙ্গবন্ধু সহ এরকম 400 ব্যক্তিরা, এই মহান ব্যক্তিরা আর মুক্তিযোদ্ধার তকমাটা পাবেন না। তারা কি তকমা পাবেন? আপনাকে এইখানে আমি একটু থামাবো, কারণ এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটা একবার আমি একটুখানি পিসিআরকে দেখাতে বলবো। সেই নির্দেশিকাটা দেখালে আরো বেশি পরিষ্কারভাবে আমাদের অডিয়েন্স বুঝতে পারবেন যে সেখানে কিভাবে মুক্তিযোদ্ধা এই খেতাবটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা একটু আমি দেখাতে বলবো। এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এবং সেখানে লেখা রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজাউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হচ্ছে। ভালো করে এই লাইনটা খেয়াল করবেন। শুধুমাত্র যে মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে তা নয়, এই যে 4 পিলারের কথা এই মুহূর্তে নিঝুমবাবু বললেন, তার সঙ্গে আরো 400 রাজনীতিবিদ যারা ওতপ্রোতভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। পোস্টে আরো যেটা উল্লেখ করা হচ্ছে যে মঙ্গলবার, অর্থাৎ 3 জুন, ডেটটা খেয়াল রাখবেন, মঙ্গলবার 3 জুন রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে। নিঝুমদা, আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পোস্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি কাজ করেছেন, তিনি এই খেতাবটাকেই বাতিল করে দিলেন। ভালো কাজ তো তিনি কিছু করতে পারছেন না। আপনি এই যেই ছবিটি এখন দেখাচ্ছেন, এই ছবির সবচাইতে আয়রনিটা কি জানেন? মানে উপহাস বা সার্কাজমটা কোন জায়গাতে জানেন? বেশ ইন্টারেস্টিং। অপরাধী যখন অপরাধ করে তখন সম্ভবত তার অপরাধ বোধ এমন হতে থাকে, সে যে কি লেখে কি বলে সে মাঝে মধ্যে নিজেও বুঝতে পারেন। আপনি প্রথম লাইনটা একটু পড়ুন তো, আমরা একটু শুনি প্রথম লাইনটা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। তাহলে প্রথম লাইনেই বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী। তো যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযোদ্ধা নন। মানে যেই চিঠি দিয়ে বঙ্গবন্ধুকে খারিজ করে দেওয়া, ভয়েড করে দেওয়া বা শেষ করে দেওয়ার যে প্রয়াসটা চালানো হয়েছে, সেই চিঠিতেই বলছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। মানে ব্যাপারটা খুবই হাস্যকর, খুবই অদ্ভুত এবং খুবই বিস্ময়কর যে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলে এই টোকাইরাও স্বীকার করতে বাধ্য হচ্ছে তিনি আবার মুক্তিযোদ্ধা নন। সো ব্যাপারটা কতটুকু হাস্যকর। তো আলটিমেটলি আমরা অফ টপিকে যে আলোচনাগুলো করছিলাম, আমার মনে হয় একটু দর্শকদের জন্য সেটা সামনে নিয়ে আসা প্রয়োজন। সেটা হলো ইউনূস যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে এই মঞ্চে আবির্ভূত হলো পাকিস্তানের পুতুল হিসেবে, এবং পাকিস্তান এবং আমেরিকার পুতুল হিসেবে, তখন সে বলেছে যে একটা রিসেট বাটন এসে চাপ দিতে চায়। তখন সেটা নিয়ে বাংলাদেশে অল্প বিস্তর বেশ আলোচনা হয়েছে। এই রিসেট বাটনের ব্যাপারটা কি? অর্থাৎ বাংলাদেশকে সে নতুন করে শুরু করতে চায়। আগের যে ইতিহাস ছিল, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের লং স্ট্রাগল, আমাদের যে 30 লক্ষ শহীদ, আমাদের 30 লক্ষ বা তারও বেশি যে শহীদ, 1 থেকে 1.5 কোটির মতো শরণার্থী ভারতে আশ্রয় নেওয়া, আমাদের যে 2 লক্ষ কিংবা তারও অধিক নির্যাতিত নারী, শিশু, এই সমস্ত কিছুকে
সে মুছে দিতে চায়। অর্থাৎ অথচ এখানে আপনাকে আমি একটু থামাবো যে কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই পুরো ইতিহাসটাকেই মুছে দিতে চায়। আর এখান থেকেই কয়েকটা প্রশ্ন সামনে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি অবশ্যই নিঝুম বাবুর কাছে যাব। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনূস যা বলছে, বাংলাদেশের মানুষ তারাই বা মেনে নিচ্ছেন কেন, কতটা বেঈমান তারা, সেদিকে আমরা নজর রাখবো। আমরা যদি কয়েকটা ঘটনা একটুখানি দেখি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, মুজিবের বাড়ি ভেঙে দেওয়া, মুজিবের যে মুরাল রয়েছে সেটা ভেঙে দেওয়া, তো এইখান থেকে দাঁড়িয়ে আমি নিঝুম বাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, যে এই যে প্রতিরোধ গড়ে তোলার যে একটা চেষ্টা চলছে, সেই প্রতিরোধটা গড়ে তোলার চেষ্টায় আর ঠিক কি কি বাংলাদেশে ঘটতে পারে? দেখুন, বাংলাদেশ আমি তো আসলে বাংলাদেশ শব্দটা উচ্চারণ যখন করি, এখন আর আমার বাংলাদেশ শব্দটা আসে না, আমার কাছে আসে হচ্ছে ইস্ট পাকিস্তান। আমি দিব্য চোখে দেখতে পাই এটি একটি পূর্ব পাকিস্তানের জনপদ হয়ে গেছে। আমি খুব দুঃখ নিয়ে না, আমি মনে হয় খুব কনফিডেন্টলি আর কি বলি, আসলে সত্যি কথা, যে এই পুরো জাতিটা সম্মিলিতভাবে বেঈমান, অকৃতজ্ঞ। আপনি বাংলাদেশের একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে একদম ঘর থেকে আমি দেখেছি, যেই শ্রমিকটি মধ্যপ্রাচ্যে তার মাথার ঘাম পায়ে ফেলে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করে, সেই শ্রমিকটি যখন 1 মাস টাকা পাঠাতে তার দেরি হয়, ওই একজনের ঘাড়ে 10 জন বসে খায়, সে তখন বলে যে তার কোনো অবদানই সংসারে নেই। একেবারে ম্যাক্রো লেভেল থেকে এই জাতি বেঈমান। বেঈমান যদি নাই হবে, অকৃতজ্ঞ, এই ভয়ঙ্কর একটা মনস্টার জাতি যদি এটা নাই হবে, তাহলে এই জাতিকে যে তৈরি করলো, যে সৃষ্টি করলো, এই জাতিকে যে সংগ্রামের মধ্য দিয়ে যিনি নিয়ে এলেন, বছরের পর বছর যিনি জেল খাটলেন, নির্যাতনের শিকার হলেন, এবং সর্বশেষ তার পুরো পরিবার শুদ্ধ এই জাতির জন্য তিনি প্রাণ দিলেন, আস্ত বেঈমান, একটা আস্ত অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, একটা চিত্তর, একটা ভয়ঙ্কর পশু এই দেশটা। এই যে আমি কথাগুলো বললাম, এগুলোকে কেটে কেটে কালকেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি আবারও গর্ব নিয়ে এবং নিজেকে বেঈমান বলে, মানে বেঈমান হিসেবেই গর্ব করছি যে আমি আসলে বেঈমান, আমি আসলে অকৃতজ্ঞই। এটা শুধু এই জাতি রাষ্ট্র না, আমি শুধু আমারই তো দেশের একজন মানুষ বা কিছু মানুষ বঙ্গবন্ধুকে খুন করেছে, আমারই তো দেশের মানুষ জাতীয় চার নেতাকে খুন করেছে, আমারই তো দেশের মানুষের একজনই খন্দকার মুস্তাকের মতো বেঈমান হয়েছে, আমার দেশের মানুষের মতোই তো এই মানুষের মতো দেখতে একটা পশু ইউনূস হয়েছে। এই বাংলাদেশ তো না, আমি আমার জন্ম ইতিহাস তো আসলে এই কোথাও গিয়ে পাল্টাতে পারবো না। আজকে যদি আমি বলি যে বাংলাদেশি সবাই বেঈমান, আর নিজের কথা না বলি, নিজেও এই আমরা প্রত্যেকেই তাকে অপমান করেছি, আমরা অকৃতজ্ঞ সেটা প্রমাণ করেছি, এবং সারা বিশ্বের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশিরা আস্ত বেঈমান। কিন্তু এখান থেকে আমি বলছি আমি আরেকটু শেষ করি। পুরো ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যা করেছে, কোটি কোটি মানুষকে সাহায্য করেছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেই ভারতকে এই বাংলাদেশটাই এখন শত্রু বানিয়েছে, আর পাকিস্তান তাদের সবচেয়ে বড় বন্ধু হয়েছে। এই বাংলাদেশের মানুষ আজকে বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় শত্রু বানিয়েছে, আর জিন্নার জন্মদিন পালন করে বাংলাদেশে। মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন হয়েছে 5ই অগস্টের পর, সম্ভবত সেপ্টেম্বরের 2 তারিখ বা সামথিং লাইক দিস। এবং বঙ্গবন্ধুর জন্মদিন এবং মৃত্যু দিনে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে পড়া হয়েছে, আর মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই পালিত হয়েছে, এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা সেখানে ইনভাইটেড ছিল, তারা সেখানে বক্তব্য দিয়েছে। তাহলে বুঝে দেখুন, এই জাতিকে আমি অকৃতজ্ঞ, একটা আস্ত শয়তান, একটা আস্ত, কি বলবো শব্দ, আর কি কি শব্দ হতে পারে, মৌলবাদ, টেরোরিস্ট, তার প্রত্যেকটা সে প্রমাণ করেছে। আমার এই কথা শুনে
কারো যদি খুবই কষ্ট হয়, খুবই রাগে গাটা কাঁপে, তাহলে যেন তার পায়ের জুতোটা খুলে একটা আয়নার সামনে গিয়ে জোরে জোরে তার দুটো গালে ঠাস ঠাস করে দুটো বাড়ি মারে, তারপরে তার যদি একটু সম্বিত ফিরে আসে। আমার তো মনে হয় আপনার প্রোগ্রাম শেষ করে আমার নিজেরই তা করা উচিত। আগে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে আমি রীতিমতো ঘৃণাবোধ, আমি রীতিমতো লজ্জাবোধ করি। মনে হয় মায়ের গর্ভের ওই গোপন পুকুরিতে আরেকবার যদি ঢুকে যায়, কিংবা ওই বহেমিয়ান রাপসোডির ওই বিখ্যাত গানটার মতো, যে আমি যদি কোনোদিন এই বাংলাদেশে জন্মই না দিতাম, ওই যে ফ্রেডি মার্কারির বিখ্যাত গানের সেই লাইনটা, আমাদের একটা কবিতার লাইন আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, সেখানে খুব গর্ব নিয়ে বলা হতো, জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। এই কথাটা যখন বলছি এখন আমার গুজ বাম্প হচ্ছে, এখনো আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কিন্তু আজকে আমি কি বলবো জানেন? আমি বলবো এই পূর্ব পাকিস্তানের ছায়াতলে স্পন্দিত ও লজ্জিত বুকে মনে হয় আমি এই রাষ্ট্রের সবচাইতে বড় বেঈমান। এই রাষ্ট্রের কোন রকমের আমি ভবিষ্যৎ দেখি না। যেই রাষ্ট্র তার কার্ড ফিগারকে শ্রদ্ধা জানাতে পারে না, যেই রাষ্ট্র তার নেতাদের, শুধু বঙ্গবন্ধুর কথা, তাজউদ্দিন আহমদ যিনি পুরো যুদ্ধ পরিচালনা করেছেন, যিনি পুরো যুদ্ধ চালিয়েছেন, এই যে পুরো পৃথিবীকে দেখিয়েছেন যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, এমনকি এই প্রজ্ঞাপনের প্রথম দুটো শব্দই হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলতে তো খুব কষ্ট হয়, কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী লিখেছে। যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযোদ্ধা নন, তো মুক্তিযোদ্ধা কে? গোলাম আজম? আপনার মতিউর রহমান নিজামী। এখন শুধু এতটুকুই বাকি আছে, প্রশ্ন করেছেন না যে আর কি বাকি আছে, কি করতে চায়? এখন শুধু অনুগ্রহ করে গোলাম আজমকে জাতির পিতা ঘোষণা দিয়ে দেওয়া হোক, সবচাইতে বড় রাজাকারের বাচ্চাটাকে মুক্তিযোদ্ধা ঘোষণা দেওয়া হোক, ওই ইউনূসকে জাতির পিতা ঘোষণা করে গোলাম আজমকে এখন পৃথিবীর শ্রেষ্ঠ উপাধি দিয়ে দেওয়া হোক। এইটা ছাড়া আমি তো আর অন্য কোনো উপায় দেখি না। এই রাষ্ট্রের বুকে যে অন্ধকার নেমে এসেছে 5ই অগাস্ট, জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 14ই জুলাই গত বছর যখন বলেছিলেন যে আমার সামনে যদি মুক্তিযোদ্ধা এবং একটা রাজাকারের সন্তান আসে, আমি কাকে চাকরি দিব? আমি রাজাকারের সন্তানকে চাকরি দিব? আমি মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, তাই না? উনার এই কথাটার কারণে সেই রাজাকারের ছেলেপেলেরা যখন বলছিল যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই কথাটা যখন তারা স্লোগান দিয়েছিল এবং তারা এই দেশে সহিংসতা তৈরি করেছে, নিজেরাই নিজেদেরকে খুন করেছে, যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, সেই সময় আমরা বঙ্গবন্ধু কন্যাকে কত রকমের ব্লেম করেছি। দিদি, আপনি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে, আজকে এই জায়গায় এসে আমার ভেতরে যেই আগুন দেখছেন, যে র‍্যাথ দেখছেন, যে দুঃখ, যে বিস্ময়, যে কষ্ট, যে যন্ত্রণা, যে অ্যাগনি, যে পেইন আমার চোখে মুখে দেখছেন, ইট সেইজ ইট অল। এইটা বলছে যে ওই যে উনি সেদিনই বলেছিল যে এরা তো জামাতে ইসলামী, এরা তো রাজাকারের সন্তান, এই আন্দোলন করছে। উনি আমরা বলেছিলাম তখন, তাই তো সত্যি হয়েছে, তাই তো সত্যি হয়েছে। আজকের রাজাকার সম্রাট আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যায়, আর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয়, সেই প্রজ্ঞাপন জারি হয়। এই হচ্ছে আজকের বাংলাদেশ। ইটস এ ব্যানানা রিপাবলিক। এটা একটা কমপ্লিট ব্যর্থ রাষ্ট্র, কমপ্লিট। একটা সময় আমি ভারতের বিভিন্ন পত্র পত্রিকাতে লিখতে দেখেছি, চাইনিজ পত্র পত্রিকা টাইমস, বুমিং বাংলাদেশ, এমার্জিং বাংলাদেশ, বাংলাদেশ ইজ গোয়িং টু দি হাইয়েস্ট লেভেল। তার অর্থনীতি, তার কালচার, তার দেশ, তার এই যে একটা 15 বছরের যে একটা বুমিং রাষ্ট্র, এক ধাক্কাতে পাকিস্তানের পদতলে চলে এসে ঠিক পাকিস্তানের মতো থালা ধরবে। আপনি জানেন যে পাকিস্তানের লোকেরা সৌদি আরবে যায় ভিক্ষা করার জন্য, তারা ফকির,
তারা পকেট মারে, চুরি করে। কোন এই রাষ্ট্রটাকে দেখেন, পাকিস্তানকে, সকালবেলায় উঠে বোম ফুটে, ঘুমাতে যাওয়ার পরে সময় বোম ফুটে। তারা হচ্ছে সবাই চোর, 3 বছরের বেশি তাদের একটা গণতান্ত্রিক সরকার টেকে না, চুরি ছেচরামি, খাওয়ার টাকা পায় না, নিউক্লিয়ার বোমা নিয়ে বসে আছে। পাকিস্তানি কিন্তু বলছে যে আমরা ভাই ভাই একটাই নেশন, মানে বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করছে, আবার বলছে আমরা একটা নেশন। মানে সেই তো পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ারই ছক চলছে। তাদের একটা প্রবাদ আছে, দেয়ার গোজ এ ম্যাক্সিম, ডু ইউ নো অ্যাবাউট দিস, যে চোরে চোরে মাসতুতো ভাই? শুনেছেন এই কথাটা কখনো? তো ওই সে যেমন চোর বদমাইশ, সে যেমন তার ইতিহাসকে বারবার মুছে ফেলতে চেয়েছে, ঠিক একই। আমরা তো ইলেকশনে জিতেছিলাম 1970-তে, আমাদেরকে তো ইলেকশনটাই তারা মুছে দিয়েছিল। মুক্তিযুদ্ধ তো তার পরপরই হয়। তো এন্ড অফ দ্য ডেতে ওই পাকিস্তানিরাই আজকে এই দেশকে কন্ট্রোল করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কোটি 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 বাংলাদেশিরা জাস্ট তারা আছে হলো গিয়া পেঁয়াজের দাম নিয়ে, মরিচের দাম নিয়ে, তারা আছে হলো গিয়ে আপনার শাকের, পালং শাকের দাম নিয়ে বা চালের দাম নিয়ে। যেই রাষ্ট্রের পাছা পিটিয়ে লাল করে দেওয়ার পর, তার জামা কাপড় খুলে দেওয়ার পরে সে মনে করে, আমি আপনাকে একটা জোকস বলি, এক চোরকে ভরা মজলিসে পেটানো হলো, তার প্যান্ট খুলে দেওয়া হলো, তাকে কানে ধরানো হলো, তার মাথার চুল চেয়েছে, তাকে ঘোল ঢেলে দেওয়া হলো। বাসায় ফিরে তার বউকে বলছে, হ্যাঁ, আমার যে মাথা ছিলে ফেলা হলো, আমাকে যে প্যান্ট খুলে দেওয়া হলো, জুতো খুলে দেওয়া হলো, আমাকে যে কানে ধরানো হলো, কিন্তু বউ আমাকে কিন্তু অপমান করতে পারেনি, এইটা আমি কিন্তু খুবই ভালোভাবে সেখানে প্রোটেক্ট করেছি। তো এই রাষ্ট্রের প্যান্ট খুলে দেওয়া হচ্ছে, এই রাষ্ট্রকে ন্যাংটা করে একে পেটানো হচ্ছে প্রতিদিন। আর ভেতো বাঙালিরা সেখানে 3 বেলা ভাত খাবে, আর 1 কেজি সরিষার তেল তার নাভির মধ্যে আর নাকের মধ্যে দিয়ে 9টা 5টা অফিস করে এই ব্লাডি মধ্যবিত্ত, যেটা বলি যে এই মধ্যবিত্তরাই হচ্ছে চূড়ান্ত শয়তান। এরা হচ্ছে 1 নম্বরের শয়তান। সারাক্ষণ খালি মরিচের দামের কথা চিন্তা করে, সারাক্ষণ খালি চালের দাম আর মুরগির দাম। ইচ্ছা করে বাজার থেকে সবগুলো মুরগি কিনে মধ্যবিত্তের মুখের মধ্যে যদি পুরো দেওয়া যেত। তাদের কাছে মুক্তিযুদ্ধ কিচ্ছু না, তাদের কাছে রাষ্ট্র, তাদের কাছে শিক্ষা, তাদের কাছে এই জীবন যাপন কিচ্ছু না, শুধু মরিচ। আমার ইচ্ছা হয় প্রত্যেকটা বাঙালির মুখে 5 কেজি মরিচ যদি ফেসে ঢুকিয়ে দিয়ে দেওয়া হতো, তোরা মরিচ খা বসে বসে। এই হচ্ছে বাংলাদেশ। আপনি আমার কথা শুনতে আপনার কেমন লাগছে আমি জানি না। It's all coming from my heart. I am tearing apart. It's all gone. All hope is gone. এই রাষ্ট্র, এই বাংলাদেশ শেষ। কিন্তু বাংলাদেশিরা কি অন্ধ? মানে যেভাবে মোহাম্মদ ইউনূস নাচাচ্ছেন, তার ইশারায় বাংলাদেশিরা সেইভাবেই চলছেন। মানে কতটা বেইমানি তারা করছেন, তারা কি অন্ধ? তারা তো সেটা অন্ধ নন। এটা আমি আপনাকে কি বললাম? এই রাষ্ট্রে এগুলো হয়েছে, একটা বড় হাই তুলবে, হাই তুলে তার প্রথমে সে চেক করবে মরিচের দাম কত। রিক্সাওয়ালা যদি কোনো জায়গাতে 50 টাকা চায়, তার সাথে 1 ঘন্টা ধরে মুলামুলি করবে হচ্ছে ওইটাকে 50 টাকাকে 10 টাকাতে নামিয়ে আনার। এটা নিয়ে সে সারাক্ষণ চায়ের উপরে থাকবে, কোনো কাজ করবে না, একজন খালি চাকরি করবে, 10 জন বসে বসে খাবে। এই হচ্ছে বাংলাদেশি জাতি। এই জাতির কোনো চিন্তা নাই তার মুক্তিযুদ্ধের কি হলো, কারণ সে এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করে না। সে চায় তার পাছা থেকে চাবুক মারুক, এই আজীবন সে চাবুক খেতে চায়। হুমায়ুন আজাদ বারবার লিখে গিয়েছিল যে বাঙালি অন্যের অধীনে থাকতে খুব পছন্দ করে, অন্যের অধীনে থাকা, অন্যের কাছে মার খাওয়া। সে যখনই তার মরিচের দামটা বেড়ে যায়, যখনই তার চালের দাম বেড়ে যায়, তখন তার একটু টনক পড়ে। তার রাষ্ট্র কোথায় গেল, তার রাষ্ট্রের আদর্শ, তার রাষ্ট্রের পলিসি, তার রাষ্ট্রের হেলথ পলিসি কি, তার রাষ্ট্রের ফরেন পলিসি কি, তার রাষ্ট্রের এডুকেশন পলিসি কি? নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া। সে এটা নিয়ে চিন্তাও করে না। এইখান থেকে আপনার কাছে আমি একটা জিনিস একটুখানি জানবো, যে এই মুহূর্তে যদি আমরা মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর কি কি করেছেন যদি আমি জানতে চাই, আমরা কি কি দেখলাম? যে সেখান থেকে বাণিজ্য সরে গিয়েছে, যে মানুষটা টোটো চালিয়ে তার ওই কষ্ট করে তার দিন কাটাচ্ছেন, লোন নিয়ে হয়তো টোটোটা কিনেছেন, একদম বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হচ্ছে, অর্থনীতির মানে একদম যে গোড়া তাতে গিয়ে কুঠারাঘাত করা হচ্ছে, মুজিবকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। উন্নয়ন বলে তো কোনো কিছু নেই
তার মানে তার তার ঠিক চিন্তাটা কি? তিনি তো মানে পারলে বাংলাদেশকে পাকিস্তানের পায়ের তলায় গিয়ে রেখে দেন, এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। আমি আপনাকে তখনও বলেছি যে কোশ্চেনে আমার কিছু আপত্তি আছে। করছেন না, সে করেছে, করে ফেলেছে অলরেডি। আপনাকে চিন্তা করতে হবে যে 5ই অগাস্টের এই জঙ্গি হামলার পরে, এই টোকাইদের হামলার পর এই রাষ্ট্রটা কিভাবে গেছে। এই রাষ্ট্রের কিন্তু কোনো ফরেন পলিসি নিয়ে তার কোনো চিন্তা ছিল না। এই রাষ্ট্রটা চিন্তা করেছে সে কিভাবে ভারতের সাইবার সিস্টেম দখল করার জন্য সে কেয়ারটেকার হিসেবে কাজ করবে। ওর স্বপ্নই হয়েছে ও জীবন একটা কেয়ারটেকার হবে। আমি যদি একটা ভারতীয়কে জিজ্ঞেস করি যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি, সে বলবে আমি গুগলের চিফ হতে চাই, আমি অমুক হতে চাই, তমুক হতে চাই। তো বাংলাদেশের রাষ্ট্রের চিন্তা হচ্ছে সে সাইবার সিস্টেম দখল করতে চায়। তার জীবন হচ্ছে ফেসবুকের মধ্যে ভারতকে একটা গাড়ি দেওয়া, তার স্বপ্ন। এরকম একটা রাষ্ট্রে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিবে না, বা সে আপনার এরকম একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তার ঢাল নাই, তলোয়ার নাই, সে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, সে আমেরিকাকে সে করিডোর দেবে। তার বাণিজ্য, তার মূল আপনার জিডিপি 3% না 2% নেমে এসেছে। 28 লক্ষ লোক চাকুরি হারিয়েছে। এতদিন ধরে আমাদেরকে বলা হতো কি 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকুরি করে। বারবার সেটা জানতে চাওয়া হয়েছে আসিফের কাছে। এখন যে কথিত এই ইলিগাল সরকারের আইন উপদেষ্টা, সে এটার উত্তর দিতে পারে না, প্রোপাগান্ডা ছড়িয়েছে। এখন দেখেন, মানে কার্মা ইজ এ বিচ, বলে না যে কার্মা ইজ এ বিচ। এত বছর ধরে কি বললো, 26 লক্ষ ভারতীয় নাকি চাকরি করে। এখন আমরা জানতে পারছি 28 লক্ষ বাংলাদেশের চাকরি নেই। চিন্তা করেন, আমার কথা না, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এইটার কথা দিয়েছে। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট র্যাপ আপটা যেটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি বন্ধ করে দিল। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে বঙ্গবন্ধু তো বাংলাদেশ, আপনাকে যদি এখন বলে যে মানে যিনি নিজেই বাংলাদেশ তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি তাকে যদি বলেন যে আমি তাকে বঙ্গবন্ধুকে মুছে দিলাম, এই যে আমি যেমন হাসছি, আপনি যেমন হাসছেন, আমরা সবাই হাসছি, তাই তো? তো যিনি নিজেই বাংলাদেশ, তাকে কি মুছে দেবে বলেন? ওই যে আপনি মাঝে মধ্যে একটা মিম দেখতে পান না, যে নিজে যেই গাছে দাঁড়িয়ে আছে, নিজের অজান্তেই সেই গাছের নিচে কুড়াল মারছে, সে জানে না যে একটু পরে সে পতিত হবে। সুতরাং এদের পতন এত ভয়ঙ্কর হবে, এত বাজে হবে, এত ভয়ঙ্কর, এত 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 বর্ণনাতীত হবে। আমি এই টিভিতে এসে, আমি নিঝুম মজুমদার, সেদিন আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিব যে এই বেঈমান, এই অকৃতজ্ঞ, এই মরিচের চিন্তায় ঘুমাতে না পারা, হাতের কেজির জন্য ঘুমাতে না পারা, মুরগির চিন্তায় ঘুমাতে না পারা, ডিমের চিন্তায় ঘুমাতে না পারা এই জাতি, ঠিক তার অবস্থাটা কি হয়েছে সেদিন আমি আপনাকে সে বলে যাব। এর থেকে বেশি কিছু এই ব্যর্থ জাতি রাষ্ট্রকে নিয়ে আমার কিছু বলার নাই। একেবারে ধন্যবাদ।